একটা ক্লায়েন্ট আমার কাছে আসে, পড়াশোনায় খুব ভালো, মেয়েটির একটি ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল। ও দিল্লিতে পড়াশোনা করার জন্য গেছিল। মেয়েটার অবস্থা খুব খারাপ ছিল, প্রচণ্ড, মানে মোটামুটি 1-1.5 মাস খাওয়া বন্ধ হয়ে গেছিলো। তোমাদের বাড়ির বাজার দোকান বা গ্রসারি আইটেম কে নিয়ে আসে? যে চালটা আসে, সেই চালের মধ্যে কবরস্থানের মাটি মেশানো আছে। হ্যাঁ, দাদা কেমন আছেন? ভালো আছি, বলো। অনেক দিন পর দেখা। আগের বছর মনে হয় আমাদের, হ্যাঁ আগের বছরই পডকাস্টটা আগের হয়েছিল। বছর নয়, এবছরই প্রথম দিকে। না না, আগের বছর। আগের আগের বছর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বর, আগের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বরে, হ্যাঁ, আগের বছরে পডকাস্টটা হয়েছিল। ওই পডকাস্টটা খুব ভালো গেছে। আমাদের ফেসবুকে তো আরও, মানে ইউটিউবের থেকে ফেসবুকে আরও বেশি ভালো গেছিল মানে পডকাস্টটা। তোমার কাছে পডকাস্ট করার পর বলতে পারি যে মানে কিছু বলার নেই আর। যাই হোক, আজকে আমরা পডকাস্টটা শুরু করি একটা ঘটনা দিয়ে, তারপর আমরা যে আলোচনাগুলো করি সেগুলো অবশ্যই করব। কিন্তু দর্শকের একটা ডিম্যান্ড থাকে আপনার কাছ থেকে ঘটনা শোনার, তো সেই ঘটনাটা আগে শুনি। আমি প্রথমে একটা কথা বলি, অনেক যেসব পডকাস্ট আমাদের বেরোয় না, যেসব গল্প, আমি হোক বা যেই হোক, আমি দেখেছি, কি সময় পাই না যদিও এখন, তবে দেখেছি অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে। অ্যাকচুয়ালি ওনাদের দোষ নয়, যে ঘটনাগুলো শোনে এগুলো মনে হবে যেন সত্যি গল্প করছে, এরকম আবার হতে পারে নাকি। কিন্তু যখন আমাদের কাছে ক্লায়েন্টরা আসে বা যেই ঘটনাগুলো যখন আমরা দেখি, তখন প্রথমে কিন্তু আমরাই আশ্চর্য হয়ে যাই যে এই রকমও ঘটনা ঘটে। তো যারা শুনছে তাদের তো সেরকম লাগতেই পারে, তাদের কোনো দোষ নেই। তারা যারা কমেন্ট করছে, আমি মনে করি না তাদের কোনো দোষ, কারণ সত্যি তারা জানে না। কারণ আমরা ফেস টু ফেস করি যখন তাদের সঙ্গে, বা যারা এই রকম ঘটনার মধ্যে দিয়ে যাদের জীবন যায় বা এরকম ঘটনা যাদের জীবনে হয়, একমাত্র তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। সো আমি একটা জিনিস দেখেছি, এক ক্লায়েন্ট হাওড়াতেই একটা ক্লায়েন্ট আমার কাছে আসে, তোমার পড়াশোনায় খুব ভালো, ও বোলপুর বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট করেছে, তো ও এসেছিলো অ্যাকচুয়ালি মেয়েটির একটি ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল। ও দিল্লিতে পড়াশোনা করার জন্য গেছিলো, তো একটা ইউপির ছেলের সঙ্গে আর কি একটা অ্যাফেয়ার হয় এবং অলমোস্ট লিভিংয়ে থাকে। তো লিভিংয়ে থাকার পর দেখা যায় কি যে ছেলেটির বিয়ে তার বাড়ির লোক অন্য কোথাও ব্যবস্থা করছে। তো তারপরে ও এখানে চলে এসেছিলো। ও মোটামুটি কীরকম, ধরো 15 দিন 20 দিন গিয়ে থাকলো, আবার 1 মাস বাড়িতে চলে এলো, এরকম লিভিং। মানে এই নয় যে কন্টিনিউ সে থাকছে। কিন্তু হ্যাঁ, ঘর দর বেশ ভালো সাজিয়েছিল বিয়ে থা হবে বলে, মেয়ের বাড়ির লোক জানতো, কথা বলেছিল। সো যাই হোক, সে যখন চলে আসে তারপর আস্তে 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 তাদের এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়, নষ্ট হতে থাকে। সেই সময় ও আমার কাছে আসে এবং তার অন্যত্র বিয়ের ব্যবস্থা করা হয় ছেলেটির। তখন আমার কাছে আসে যে দাদা এই ব্যাপার, এটা এখন আমার কাছে অনেক ক্লায়েন্ট আসছে, কারণ জিনিসটা এটা না ঘটছে, এটা প্রচণ্ড পরিমাণে ঘটছে। কীরকম ঘটছে, যারা এই বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, বাইরে চাকরি বাকরিতে যাচ্ছে, তো গিয়ে যখন এইরকমই অ্যাফেয়ারের সঙ্গে অ্যাফেয়ার হচ্ছে, কোনো লিভিংয়ে থাকছে তারা, এবং তারপর কিছুদিন পর 1 বছর 2 বছর 2.5 বছর পর যখন ব্রেকআপ হচ্ছে, তখন কিন্তু যে যা নিজে এতে চলে যাচ্ছে, তখন কিন্তু ওই আমাদের মতো মানুষকে তারা ফোন করছে যে এরকম হচ্ছে আমরা বাইরে। তো ওরও তাই হয়েছিল। তো আমার কাছে এসেছিলো, এসে আমি মোটামুটি সেই কাজটা করেছিলাম। করার পর যখন ওই ছেলেটার বিয়ে মোটামুটি ঠিক হয়ে গেছিলো, তো সেটাকে আমি অনেক কষ্ট হোল্ড করে রেখেছিলাম। সেটাও নিজেই বলেছিল, কারণ ছেলেটা মাঝে মধ্যে ফোন করতো তখনও। কিন্তু ছেলেটা বলেছিল যে দেখো আমার মানে কিছু করার নেই, বাড়ি থেকে ওদের ইউপির ব্যাপার। তো তো ছেলেটার বাবা জানতো কিন্তু মেয়েটার সঙ্গে যে আমার ছোটো ছেলের আছে, কিন্তু মা বা বড়দা জানতো না। তো যাই হোক, তো বাবা মারা যাওয়ার পর আর এটাকে কোনো রকম করা হয়নি। এবার এটাকে আমি পুরো বিয়েটাকে হোল্ড করে রেখেছিলাম,
দিয়ে এবার আমি চেষ্টা করছিলাম ওটাকে কীভাবে আবার জায়গায় নিয়ে আসা যায়। মেয়েটার অবস্থা খুব খারাপ ছিল, প্রচণ্ড, মানে মোটামুটি 1-1.5 মাস খাওয়া বন্ধ হয়ে গেছিলো, চুল উঠে যাচ্ছিল পুরো। আমি তোমার পডকাস্টে ফার্স্ট বলেছিলাম যে বান মারলে কী কী সিমটম থাকে। আমি তোমায় আজকে বলে যাচ্ছি আবার সেকেন্ড টাইম, 1000-এর বেশি ফোন এসছে আমার কাছে। সবাই এই যে পডকাস্টে বসেছি, বসার আগে পর্যন্ত মুম্বাই থেকে ফোন এসছে যে দাদা আপনি যে সিমটম বলছেন এগুলো আমার মধ্যে হচ্ছে। সেটা পরে যাচ্ছি। তো ওদের বাড়িতে একটা কাজের মহিলা ছিলেন। তো আমি না, দেখো আমরা না সবাই, যেমন পুলিশের কাছে কিন্তু সবাইকে পুলিশ সন্দেহ করে, সন্দেহের তালিকায় সবাই। তো আমাদের লাইনেও তেমনি, এইরকম কোনো আসলে না, আমরা সবার উপরেই আমাদের একটা যে থাকে কে কোন দিক দিয়ে কী করে। তো ওই মেয়েটির বাড়িতে যে কাজের মহিলাটা ছিল না, সে মেয়েটিকে মেয়ের মায়ের থেকে বেশি ভালোবাসত, এরম একটা ব্যাপার। মানে মেয়েটি কাজ যদি কেঁদে 2 ফোঁটা চোখের জল পড়ে, তার মায়ের পেটে চোখে জল নেই কিন্তু তার চোখে হু করে জ্বলছে, মানে কেঁদে যেন তার মেয়ে। তো আমি এগুলো শুনতাম, তো আমার একটু সন্দেহ হতো। তো আমাকে বলছে না দাদা এরম ব্যাপার নয়, উনি অনেক দিন ধরে আমার কাজ করছে এবং আমাদের বাড়িতে কাজ করছে এবং আমাদের প্রচণ্ড হেল্প করে, আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি কিন্তু ডে 1 থেকে কিন্তু ওনাকে একটা সন্দেহের তালিকায় রেখেছিলাম, কিন্তু যেহেতু কেউ যদি বলে যে না, তখন আমাদের ফোকাস সরাতেই হয়, ঠিক আছে। কিন্তু যতবারই আমি কাজ করতে যাচ্ছি না, যত কাজ আস্তে আস্তে এগিয়ে আসছে, হঠাৎ করে যেন সেই কাজ বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি বারংবার ওকে কিন্তু বলছি কোন দিক দিয়ে আসতে পারে, এমন কি। তারপরে দেখা গেল হঠাৎ করে যে ওর মানে এই অ্যাফেয়ারের দিকটা আমরা তাকিয়েছিলাম, আমি ওইটার দিকে ফোকাস ফেলেছিলাম যে কী করে ছেলেটার বিয়েটা ওখানে স্টপ করে আবার মেয়েটার দিকে আনা যায়। কিন্তু এদিকে দেখছি হঠাৎ করে যে আমরা কাজ করছি, কোনো একজন এখানে কেউ কাজের মধ্যে কেউ কাটি করছে, মানে কোনো একটা কিছু কাজ চলছে অন্যতন্ত্র, সেটা বুঝতে পারছি, কিন্তু কোথা থেকে আসছে কিছুতে ধরে উঠতে পারছি না। সন্দেহ করেছিলাম। এবার হট করে মেয়েটিরকে যে বান মারাও আছে, মারার একটা ব্যবস্থা করা আছে, সেটাও কিন্তু অত আমরা করিনি, না আমি তো করিনি, আমরা বলছি এই কারণে আমার টিম আর কি। তো সব এবার কি হলো, হঠাৎ মেয়েটার মাথার চুল কি বলবো, একটা 30 বছরের মেয়ে, লম্বায় চড়াই মেয়ে, পুরো টাক বেরিয়ে গেছে, মানে মাথার ভেতরটা। ও লাস্টে করতো ওই কোনো একটা এখন প্রোডাক্ট বেরিয়েছে কালো রং, মানে করে দিচ্ছে, বোঝা যেত না। তারপরে খাওয়া বন্ধ হয়ে গেছে, মানে সারাদিন কিছু করতো না, রাত্রে যদি একটা রুটি খেত বমি করে দিত। তো এইসব করতে করতে না আমাদের একটা ভয়ঙ্কর একটা হলো। তখন আমি যখন এইটা নিয়ে একদিন বসলাম শ্মশানে কাজে, কোথা থেকে হচ্ছে এটা আমার জানতেই হবে। তখন হঠাৎ আমার নলেজে এলো, বা আমি তখন আমি জবরদস্তি ওকে বললাম যে তোমাদের বাড়ির বাজার দোকান বা গ্রসারি আইটেম কে নিয়ে আসে? বলছে কেন, আমাদের পিসি, মানে ওই কাজের মাসি। দেখা যাচ্ছে যে তাদের যে চালটা আসে, সেই চালের মধ্যে কব্বরস্থানের মাটি মেশানো আছে। হ্যাঁ, চিন্তা করতে পারবে না। কেন, কে নিয়ে আসে এটা? না ওই। আমি কেন, তোমরা কেন নিয়ে আসো না? বলছে আমাদের যেতেই দেয় না, যাই করি বাজার দোকানের কথা বলি ও নিয়ে চলে আসছে। ও তো দেখছে কাজ করছে, দেখছে যে এই আনাজটা কম আছে, পরের দিন সকালে যখন কাজ করতে আসছে সঙ্গে নিয়ে চলে আসছে, চাল নিয়ে চলে আসছে। মানে চালের মধ্যে তো কব্বরস্থানের মাটি মেশানো আছে, মানে বানটা ওদিক দিয়ে আসছে। তোমরা কিছুতেই তো, মানে ওরা রাজি হচ্ছে না ওর ওপর সন্দেহ করতে। কিন্তু যখন এই জিনিসটা হলো, তখন যখন ওই কাজের লোককে ওরা প্রেসার করলো, চাপ দিল, তখন পুরো ওই মানুষটা পুরো চেঞ্জ, তার ব্যবহার চেঞ্জ। আমাকে বলছে দাদা আমরা ভাবতে পারছি না। আমি প্রথম থেকে বলে এসেছি যে এখানে না সোর্সের মধ্যে ভূত আছে, যেটা আমরা কিন্তু করতে পারছি না, ধরতে পারছি না, বা আমরা পেয়েও পাচ্ছি না। তো তখন যখনই ওই কাজের লোকটাকে করলো, তখন ও একদম টোটাল আলাদা, তখন পুরো রিভেঞ্জফুল হয়ে গেল। তখন ডিরেক্ট বলছে দেখবো তোমাদেরকে বাঁচায়।
অ্যাকচুয়ালি ঘটনা তারপরে জানা গেল যে ওই ভদ্রমহিলা ওই এলাকার যে কটা বাড়িতে কাজ করেছে প্রত্যেকটা বাড়িতে দুজন করে মানুষ মানে মারা গেছে। কীভাবে মারা গেছে? হঠাৎ হঠাৎ মারা গেছে, কোনো মানে রোগ নাড়া কিচ্ছু নেই। এবং ওই ভদ্রমহিলা বাড়িতে কালী সাধনা করত। আচ্ছা। এবং যে কটা বাড়িতে উনি কাজ করেছেন, ওরা যখন তারপর জানতে পারার পর সব খবরাখবর নেওয়া শুরু করলো, বলছে দাদা প্রত্যেকটা বাড়িতে মিনিমাম দুজন করে মারা গেছে, মানে যাদের মরার কথা নয় বা হঠাৎ কোনো কারণ নেই। ও ওই ভদ্রমহিলার না একটা, যেমন আমাদের যখন আমরা মানে তন্ত্র শিক্ষা নিই তখন আমাদের প্রথম কী দেয়, মারণ শর্ট করার মধ্যে মারণ প্রথম শেখায়, কিন্তু বলে দেয় তুমি এটা ইউজ করবে না। কিন্তু ইউজ যখন করবো না শেখাতেই পারে, কিন্তু না ওটা শিখতেই হবে। স্টেপ ওটা না হলে তুমি সেকেন্ড স্টেপ যেতে পারবে না, কিন্তু ওটাকে ইউজ করবে না। এই জিনিসটা না ওই মানুষটাও নিশ্চয়ই তন্ত্র শিখতে গিয়ে সাধনা করতে গিয়ে এই জিনিসটা কেউ শিখেছে, ওইটাকেও একটা নেশায় হয়ে গেছে। ও যেখানেই কাজে যায় দেখে যায়, এবার যেই হচ্ছে যত হচ্ছে এরকম ঘটনা ঘটছে লোকে, তত ওর মধ্যে একটা সাইকো টাইপের যেটা হয় মজা লাগছে। তারপরে শুধু ওটাই করেনি, বাড়িতে পুরো বাড়িটাকে একদম পুরো বাস্তুটাকে নষ্ট করে দিয়েছে। অলরেডি ও যা করার লাস্টে ও ডিরেক্ট বলছে, এমনকি ওই মেয়েটির বাবা আগে সরকারি চাকরি করতো, তারপরে রিটায়ারমেন্টের পর একটা প্রাইভেট ফার্মে বড় জায়গায় উনি ইঞ্জিনিয়ার ছিলেন, চাকরি করছিলেন, তার চাকরিটা খেয়ে নিল। আচ্ছা। এবার তার সামনেও দিয়ে যাচ্ছে, বলছে দেখবো কে চাকরি দেয়। চাকরি পেয়েছে, আমি ওনাকে বলেছিলাম চিন্তা করবেন না, আমি তো ওই করতে করতে এই দিকটা সামলাবো না ওদিকটা সামলাবো, মানে যতবার আমি কাজ করছি দুটো স্টেপ তিনটে স্টেপ যাচ্ছি, তো একটা স্টেপ পেছনে আসতে হচ্ছে এই ভদ্রমহিলার জন্য। মানে কিছুতে বুঝতে পারছি না ভেতর থেকে যদি কেউ করে এটা, যে আমরা যেভাবে লাস্টে মানে আমি এটাকে করেছি, যদিও ভদ্রমহিলা আমি কিছুদিন আগে শুনলাম মারা গেছে। আচ্ছা। তো দেখো ভাই, অসৎ কাজ এইসব কাজ করলে লোককে এসব আমাদেরও শিক্ষা। তো যাই হোক, ওখান থেকে ওনাদের আমি, কিন্তু যেদিনকে ওকে বান মারা হলো, মানে যেটা প্রথম ধরা পড়লো, ওই বানটা যখন তুললাম, যে মেয়ে ধরুন সারাদিনে রাত্রিরে একটা রুটি খেলেও বমি করে, সেই মেয়ে বান তোলার পর 7 দিন পর থেকে তার খাওয়া দেখলে মাথা খারাপ হয়ে যাবে, মানে চিন্তার বাইরে। তার মা বলছে কোথায় ছিল এসব, কোথায় ছিল। তো আমার বলার কথা, মানুষ যে কতটা হিংস্র হয়ে গেছে, এখন পশুর চেয়ে বেশি হিংস্র মানুষ। আমার কাছে প্রত্যেক দিন যেভাবে যেসবগুলো আসছে, কেউ কোনো দিনই ভাবতে পারবে না যে এই জিনিসগুলো হতে পারে। আর এখন আমি তো বলছি প্রত্যেকটা জিনিস বান দিয়ে কাজ হচ্ছে, নয় চালান নয় বান। ওইটার পর মেয়েটার কিন্তু পরীক্ষার পড়াশোনাও লাস্ট যে বিএডটা বাকি ছিল সেটাও বন্ধ হয়ে গেছিলো, 2 বছর ঘরে বসছিল। এই সব কিছু করার পর মেয়েটা অবশ্য লাস্টের দিকে ছেলেটার সঙ্গে মোটামুটি একটা অ্যাটাচে এসেছিলো, কিন্তু মেয়েটা লাস্টে নিজেই মুভ করলো যে না, এটা যে এতদূর যেতে পারে ইন ফিউচার যদি আবার এরকম হয়, কারণ ও একটা এখন বিশাল বড় পোস্টে একটা প্রিন্সিপাল, তো ও জানে যে আমার কেরিয়ারটা কোথায় যেতে পারে। তাই জন্য মেয়েটাই বললো দাদা আমি মুভ করব ছেলেটার থেকে। তো আজকে সে একটা খুব বড় কলেজের একটা বড় প্রফেসরের পদে রয়েছে, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের। আচ্ছা। আর ভালো আছে, এখন এখানে নেই, এখন বেঙ্গলের বাইরে আছে, ভালো আছে, গোটা পরিবার ভালো আছে, সবাই সুস্থ আছে, ব্যাস। শুধু আমি এটাই দেখছি যে মানুষ এখন পশুচ্ছ হিংস্র। আমার কাছে প্রত্যেকটা দিন অন্তত যদি 50টা ফোন আসে, তার মধ্যে 20 থেকে 25টা ফোন আসে যে দাদা অসুস্থ হয়ে পড়ে রয়েছি, ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ডাক্তার রিপোর্ট করাচ্ছে, কিছু রিপোর্টে বেরোচ্ছে না, অথচ আমি অসুস্থ। এই যেটা বলছিলাম যে এই যে চালান নয় বান, এখন মানুষ বেশি করছে,
এটা কেন করছে বলে মনে হয়? সে ক্ষতি করার জন্য। না মানে আমি বলতে চাইছি এটা করা কি খুব ইজি তাই করছে? না, ইজি নয় অ্যাকচুয়ালি। আগে ছিল কি জানেন তো, আগে ছিল কি যে কোনো কারোর ক্ষতি করার জন্য নানা রকম কাজ হতো। কোথাও কেউ পুঁতে দিচ্ছে, কেউ কিছু খাইয়ে দিচ্ছে, কেউ করছে। খাওয়ার মধ্যে দিয়েও কিন্তু বানচালান করা হচ্ছে, খাওয়ার মধ্যে থেকে? খাওয়ার মধ্যে দিয়ে। মানে কিছু একটা খাইয়ে? হ্যাঁ, তার মধ্যেই চালান হয়ে গেল। কিন্তু এখন হয়ে গেছে কি যে ওরকম নয়, একেবারে মানে যাতে মিস না হয়। আমি তো তোমাকে বলছি যে যেদিন ফার্স্ট তোমার এতে বসছিলাম, আমি মায়াং নিয়ে করেছিলাম, সেদিনকে যে সিমটমগুলো আমি বলেছিলাম, তারপর থেকে আজকের ডেট পর্যন্ত এই যতদিন গেছে আমি কমসে কম 800 থেকে 1000 জনের ফোন পেয়েছি যারা এরকম অবস্থায় পড়ে রয়েছে, এবং কয়েকশো জন আমার কাছে কাজ করিয়ে গেছে, এবং তারা সুস্থ, আমি সবটাই মায়াংয়ের দ্বারা, মায়াং তন্ত্রেই কাজ করা হয় এখন বেশিরভাগটাই। ওই বানের কাজ সব মায়াং তন্ত্রে, এবং সবাই সুস্থ। এই জাস্ট সতর্কতার জন্য আমি জাস্ট জিজ্ঞেস করছি প্রশ্নটা, এই যে খাইয়ে দিয়ে কিছু করছে, যেটা আপনি বললেন যে খাইয়ে দিয়ে বান মারছে বা চালান করছে, এটা থেকে কিভাবে সতর্ক থাকবো? মানে ধরুন কারো বাড়িতে গেলাম, সে তো কিছু দেবেই, তো, মানে অতিথি আপ্যায়নের মতো, তাহলে কি কি খাবো না, মানে কোনগুলোর ওপর না, বেশি এটা হয়? যে না, এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো খাবার ম্যাক্সিমাম মিষ্টির ওপর করে, পায়েস, মিষ্টি, ঘুগনির মধ্যে করে দিচ্ছে। তো এইসবের তো কোনো বাঁচার আমি নেই। আমি যে জিজ্ঞেস করছি, আমি একটু আটকাচ্ছে, আমি এক জায়গায় শুনেছিলাম, আমি ভুলও হতে পারি, সেটা কনফার্ম করিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, যে গরম জিনিসের উপর নাকি হয় না, মানে কাজ করে না গরম জিনিস খেলে, সেটা কি সত্যি? হ্যাঁ, গরম জিনিসের ওপর যদি গরম জিনিস থাকে, সেটার ওপর যদি ক্রিয়া করা হয়, সেটা ঠিক কাজ করে না। কাজ ওটা করে একটু না। ঠান্ডা হলে তারপর। এবার ধরুন কেউ কিছু দিল, হ্যাঁ ধরুন আমি কথার কথা বলছি, কেউ মাংস দিল, ওকে, যে এক বাড়ি থেকে আরেক বাড়ি, রিলেটিভের বাড়ি মাংস পাঠালো, এবার মাংসটা তো আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে বা ঠান্ডা করেই দিয়েছে, যাই হোক কিছু একটা করে দিয়েছে, এবার বাড়িতে যদি কেউ এনে ওটাকে গরম করে তারপর খায়, তাহলে কি মানে ওই বান বা এই চালানটা কেটে যাবে? না, তখন কাটবে না, একদম ওই ফ্রেশ রান্না করছে সেই গরম খেলে, তাহলে ওটা মানে তাহলে ওটাই কাজ করে না আর কি না। তন্ত্র? এবার ব্যাপারটা কি বলতো, এবার বলবে কি যে তাহলে কি খাবো। আগেকার দিনে কি ছিল, বলতো ভাই খাচ্ছি, নজনে লাগে 3 বার শুঁকে নিই, কিন্তু ওটা নজর ফজরের জন্য, বানের জন্য নয়। এবার বলে মানুষ, তাহলে বলবে যে এখন তাহলে আমি কারোর কাছেই, সত্যি কারোর কাছে খাওয়া যাবে না, দাদা বিশ্বাস কাউকেই করা যাচ্ছে না। আমি দেখেছি 13 বছরের, আমি তখন মায়াঙে উঠছি সেদিনকে, 13 বছরের ছেলেকে, যেহেতু স্কুলে পড়তো, খুব ভালো রেজাল্ট করতো, অন্য একজন কোনো মানে ছাত্র, তার বাড়ির লোক তাকে, তার ছেলে অতটা ভালো নয়, সে কি করছে, বানচালান করে এমন করেছে, ছেলেটা পড়াশোনা সব বন্ধ করে দিয়ে মারামারি, মুখে বাজে ভাষা, এইসব। আচ্ছা, জমি জায়গা নিয়ে তো হামেশাই হচ্ছে। এই যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বিয়ের কথাবার্তা হয়ে গেল, তারপর কেটে যায়। কেটে যাবে মানে কি, একদম মানে বলে যে এর পরের স্টেপ বিয়ের পিঁড়ি ছিল, সেখান থেকে কেটে গেল। কিন্তু লোক বলছে কে করছে, কে যে করছে। আর এখন যেন মানুষের মনের মধ্যে একটা না, সেই মানে কি বলবো, রিভেঞ্জ সব সময়তেই একটা। এক্স্যাক্টলি। এবার একটু মায়ং নিয়ে কথা বলি, যেটা মানুষ শুনতে চায়। এই যে অনেকে বলে যে মায়ংয়ে এক সময় ছিল যখন মানুষ অদৃশ্য হতে পারত, এটা কি সত্যি? দেখো, যখন এইগুলো ছিল তখন তো আমি যাইনি, প্রথম কথা। আমি যখন গেছি তখন এসব দেখতে পাইনি। এখন সব ওই ওই লেভেলের যেটা, তাহলে আমিও ঢুকতে পারতাম না, কেউ মানে এ করতে পারতাম না। তো সেই জিনিসটা নেই। তবে হ্যাঁ, তন্ত্র কী ধরনের কাজ করতে পারে, সাধনা কি, সেটা কিন্তু ওখানে এখনও আছে। আচ্ছা, প্রত্যেকটা ঘরে ঘরেই কি ওখানে এরকম তন্ত্র হয়, না একটা স্পেসিফিক জায়গা আছে সেখানে না, হয়? ওই গ্রামটাই হচ্ছে তোমার মানে একদম কি বলবো,
জাদুনগরী যাকে বলে মায়াঙ্গে, তা বলে ঘর ঘর নয়, আচ্ছা। ঘর ঘর নয়। যারা দাদু পেয়েছিল বাবাকে দিয়ে গেছে, বাবা পেয়েছে ছেলেকে দিয়ে গেছে, এইরকম আছে, অনেক আছে। মায়াং তো ছোটো গ্রাম নয়, প্রচুর বড় গ্রাম। এবার সেখানে 2 কিলোমিটার 3 কিলোমিটার 5 কিলোমিটার অন্তর অন্তর এক একজন আছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, মানে ধরুন আমি কথার কথা বলছি, একটা সেপারেট জায়গায় কাজটা হচ্ছে, তন্ত্রক্রিয়া হচ্ছে, ওখানে কি এরকমও মানুষ আছে যারা এই তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে না, না একদম সম্পূর্ণ আলাদা, মানে সবাই বিশ্বাস করে বা এরকম কিছু? ওখানে সবাই, সবাই। ওখানে কেন, আসামের লোকেরা, আমাকে আসাম থেকে, আমি তো এই যে আসামে যাব, এখন থেকেই বুকিং রয়েছে আমার। আচ্ছা। আসামের লোক একদম গৌহাটি প্রপার, শিলচরের লোক, এবং আসামের পল্টন বাজারে আমি থাকি, তো পল্টন বাজারের একদম মানে পাশাপাশি সব। পল্টন বাজার হচ্ছে একদম পুরো সিটি। আমার বুকিং এখন থেকে হয়ে রয়েছে। যেই জেনেছে হ্যাঁ আমি মায়াং যাই, দেখেছে, শুনেছে, সবাই, গোটা আসাম বিশ্বাসী। এটা এটা কেউ বলবে না। আমি একটা পডকাস্টে বলে, আমার একটা পডকাস্টে 2টো ছেলে, আসামেরই ছেলে বলেছে যে সন্ধ্যের পর বাইক নিয়ে ওখান থেকে এসেছিলাম, 15 দিন অসুস্থ হয়ে গেছি। আছে ভেতরে এখন, ওই তো বললাম 10-15 কিলোমিটার পর্যন্ত গেলে অতটা কিছু বুঝতে পারবে না, কিন্তু যত ভেতরে যাবে, যত ভেতরে যাবে, যত ভেতরে যাবে, আস্তে আস্তে কিন্তু তখন যদি সন্ধে হয়ে যায়, তখন তোমার মোটামুটি। সন্ধেবেলা এগুলো বেশি আরও হয়। আমার ইচ্ছে আছে, আমি কোনোদিন রাত্রিটা ওখানে স্টে করিনি, আমার ইচ্ছা আছে ওখান থেকে মানে চেষ্টা করব রাত্রিরে লাইভ করতে। আচ্ছা। আমি এমনি সবাইতেই বলেছি যে আমার যে ফেসবুক বা ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম আছে, সবই অ্যাস্ট্রো সৌমাচারিয়া নামে। যারা যারা ফলো করে, সাবস্ক্রাইব করে ফলো করে, তারা নিশ্চয়ই দেখতে পাবে। খুব শিগগিরই আমি লাইভ এবং ওখানে আমি যাব, করব, দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। এই যে মানে মায়ংয়ের ক্ষেত্রে আমি বলছি, একটা তো যেটা আগের পডকাস্টে বলেছিলেন কামাখ্যা আর মায়ং একটু আলাদা, ওকে, সেক্ষেত্রে মায়ংয়ের সব থেকে ভয়ঙ্কর রিচুয়ালস কোনটি বা কোনগুলি বা কি কি হয় যাই বলি? ওখানে না, ওখানে রিচুয়ালস ওরকমভাবে কিছু নেই। যেমন ধরো কামাখ্যাতে যেমন আমাদের অমাবাসী আছে, ঠিক আছে, অমাবাসীর ওই কদিনের পর একটা সবাই চায় ওই সময় কাজ করব, তো ওখানে ওরম কোনো ভিউ বলে একটা প্রোগ্রাম হয় বছরে 3 বার। ওটা ওখানে খুব, মানে মায়াং গোটা আসামে, ঠিক আছে। কিন্তু মায়াংয়ের মধ্যে একমাত্র পূজা হয় কিন্তু শুধু মহাদেবের, এছাড়া কোনো মন্দির নেই। এবং মহাদেবেরও যে পুজো হয় সেটা যে যার নিজের বাড়িতে, যেসব তান্ত্রিকরা তাদের নিজের বাড়িতে ছোট করে মন্দির করে রেখেছে, মানে বাড়ির মধ্যে বাইরে যে একটা মন্দির হয় না, রাস্তা দিয়ে যাচ্ছে একটা বড় মন্দির পাবে না কোনোদিনই না, ওরা সব মহাদেবের। আসলে তন্ত্র মন্ত্র এ তো মহাদেব থেকেই এসছে, প্রথম তো মহাদেব, তারপরে তো সব কিছু। তো ওখানে সব শিবের, মহাদেবের পূজারি সাধনা, নিজের ঘরে। তুমি 20-30 কিলোমিটার চলে যাবে, যেমন দেখা যায় যে একটা মন্দির, লোক পুজো করছে, সব নেই ওখানে, কিচ্ছু নেই, সব নিজের সাধনা, নিজের ঘরে সাধনা করছে। আর ওখানে তো কারো ছোটোখাটো বাড়ি না, সবাই মানে, আর ওখানে কীরকম আছে একটা বলছি, আমাদের এখানে যদি 1 কাঠা জমি যতটা 1600 টাকা, ওখানে 1 কাঠা মনে করো 2500 টাকা, 2 কাঠা মানে এখানে 4-5 কাঠা, 3 কাঠা 4 কাঠা হয়ে যাবে, এরম ব্যাপার। ওখানকার কাটার এটা অনেক আলাদা। তো সবারই জায়গা জমি বাড়ি আছে সবার, আচ্ছা, আগেকার দিনের না, সবারই আছে। আমি এবার মায়ং থেকে একটু কামাখ্যার দিকে আসি। এই যে অম্বাবচীর মেলার সময় কামাখ্যার পরিবেশ কেমন থাকে? ভয়ঙ্কর পরিবেশ থাকে, পা রাখার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়? হ্যাঁ প্রচুর, 10-15 লাখ তো কোনো ব্যাপারই নয়, আচ্ছা, কোনো মেয়েই নয়, মানে ভয়ঙ্কর ভিড় হয়। আর ওই সবথেকে বড় কথা, রাস্তা থেকে যে ওই উপরে ওঠার যে 8 কিলোমিটার রাস্তাটা, ওটায় কোনো গাড়ি চলে না, হেঁটে উঠতে হবে, হেঁটে নামতে হবে ওই কদিন।
এটা একটা আছে। তো ওই সময় ওখানে একদম বিশাল ভিড়, মেলা মেলা হয় ওখানে, মানে আসাম পুলিশ বোধহয় হাঁপিয়ে যায়। ওই টাইমটা? ওই 4 দিন আসাম পুলিশ, 4-5 দিন, ওই যে এটা উইকটা প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। ওখানে কি কি হয়? কিছুই হয় না, একটা মেলা বসে বিশাল, গোটা পাহাড় চত্বর নিয়ে। যত সাধক আছে, সাধিকা আছে, সবাই চলে আসে ওখানে, তার 4 দিন ধরে থাকে। কেউ 3 দিন, কেউ 4 দিন, কেউ 2 দিন থাকে। তারপরে যেই কেটে গেল, সব মিটে গেল, তারপর যে যা সব হোম যজ্ঞ হ্যান ত্যান যে যার। অম্বুবাচীর ওই টাইমটা তো কোনো মানে পুজো দেওয়া যায় না, না দেওয়া যায়? দেওয়া যায় না তো, একদম বন্ধ থাকে। সব বন্ধ থাকে। আর ওই টাইমে যজ্ঞ হয় না? না, সেটাও হয় না, না? না, না, একদমই না। যজ্ঞ হবেই না? না। আচ্ছা, যা হবে একদম ওই পরে। পরে 4 দিন পর। আচ্ছা। ওই টাইমটা যে যজ্ঞ হয় না, ধরুন সাধারণ মানুষ ওই টাইমটায় গেলে মানে মন্দিরও তো বন্ধ থাকে, তাহলে কি কারণে যাবে? মানে এত ভিড় হয় কেন? এই সাধকরা এটাতে একটা শুধু সাধকদেরই ভিড়, মানে সাধারণ মানুষ? সাধারণ মানুষ খুব কম। ও আচ্ছা, সব সাধক? সব সাধক, গোটা ভারতবর্ষের সাধক সব চলে আসে ওখানে। ওই 4 দিন ওখানেই পড়ে থাকবে, রাস্তায় শুয়ে রয়েছে 4 দিন ধরে। ওই 4 দিন পর যখন মন্দির খুলবে, মায়ের দর্শন করবে, সে মানে মানে সবাই দর্শন করেই তারপর বাড়ি যায়? এরকম একটা ব্যাপার। বলছি না, 10-15 লোক রাস্তায় ঘুমোচ্ছে, হোটেল পাওয়া যায় না রাস্তায়। ওই ওপরে পাহাড়ে, কে পাহাড়ের খোঁজে এখানে শুয়ে আছে, কে ওদিকে শুয়ে রয়েছে, কোনো নেই। বৃষ্টি পড়ছে, একটা তেরপল টাঙিয়ে দিল, কি প্লাস্টিক টাঙিয়ে, কে প্লাস্টিক গায়ের মধ্যে দিয়ে শুয়ে রয়েছে ওখানে। 4 দিন ওখানে পড়ে থাকবে সব। কারুর কোনো শরীর খারাপও হবে না, কারোর কোনো ক্ষতি হবে না। এই যে পড়ে থাকছে, কারোর কিচ্ছু হয় না, সবাই সুস্থ সবল। আচ্ছা, এই যে কামাখ্যা নিয়েই বলি বা মায়ং নিয়েই বলি, সাধারণ মানুষ মানে এটুকু জানে যে মায়ং বা কামাখ্যা তন্ত্র প্রচণ্ড শক্তিশালী। ওকে, মানে অন্যান্য তন্ত্রের থেকে অনেক বেশি শক্তিশালী, যেটা অনেকে বলে। তো এটা কেন? আমি একটা কথা বলি, প্রত্যেকটা তন্ত্রই শক্তিশালী। আচ্ছা। কোনো জায়গার তন্ত্র শক্তিশালী নয়, এরম নয়। হ্যাঁ, কিছু কিছু আলাদা আছে, যেমন আমি বলছি তারাপীঠের তন্ত্র আলাদা, কামাখ্যার তন্ত্র আলাদা, মায়াং তন্ত্র আলাদা, ঠিক আছে? সবারই কিন্তু কিছু ভালো খারাপ, কিছু হালকা, কিছু ভারী, কিছু শক্ত, কিছু নরম আছেই। এরকম নয় যে কোনো তন্ত্রটা কতটা মানে শক্তিশালী, সেটা কিন্তু ডিপেন্ড করে তান্ত্রিকের ওপর। তান্ত্রিক কতটা সাধনা করে সেই তন্ত্রটাকে বাজেয়াপ্ত করেছে, তবে তো সেই মন্ত্রটা বলবে, তবে সেই কাজটা হবে। অতএব এখানে তান্ত্রিকের ওপর ডিপেন্ড করছে, তন্ত্রের ওপর নয়। হ্যাঁ, অবশ্যই মায়াংতন্ত্র একটা। আচ্ছা, কামাখ্যায়ও তো কালা জাদু হয় আর মায়ংয়েও হয়, তো এই দুটোর মধ্যে কে মানে কোন জায়গার কালা জাদু সব থেকে বেশি শক্তিশালী? আমি হয়তো আবারও বলছি, মানে সব মায়াং জায়গায়? সবার তন্ত্র আলাদা, মায়াং তন্ত্রটা আলাদা। ওখানের সঙ্গে কারুর সঙ্গে মিল খাবে না। ওরা পুরো মন্ত্রকে মানে একদম করে নিয়েছে, ওরা মন্ত্রের ওপর সব কিছু। মায়াং তন্ত্রে কাজ করতে গেলে তোমাকে একদম মন্ত্রের ওপর কন্ট্রোল রাখতে হবে। ওই এদিক ওদিক, ওই বললাম একটু আগে, তন্ত্রের চাইতে তান্ত্রিকের ওপর বেশি ডিপেন্ড করতে হয়, সে কতটা সাধনা করেছে। অতএব মায়াং তন্ত্রে কাজ করতে গেলে ওরা তন্ত্রের ওপর ভয়ঙ্কর পাওয়ার, ওদের তন্ত্রের ওপর ভয়ঙ্কর পাওয়ার। মন্ত্রের যে কি পাওয়ার ওখানকার, ধারণার বাইরে। আমি তো বলছি, যেটা আমি আগেও বলেছি, এই বান নিয়ে যেটা যতজন এসছে, আমি যখন সিমটমগুলো বলেছি, এই বান দিয়ে কত ব্যবসা নষ্ট হচ্ছে। এই সব থেকে বেশি ইউজ হচ্ছে কারোর জমি জায়গা নিয়ে, ভাই ভাই বোনে বোনে, মানে এই যে জমি জায়গা, এ তো চিরকালই ছিল, জমি জায়গাটা অশান্তি চিরকালই ছিল। কিন্তু এখন হয়ে গেছে না, মানে কেউ কারোর ভালো বা কিছু। আমি তো বললাম যে আমি এখানে বসার আগেই মুম্বাই থেকে যে ফোন করেছিল আমাকে, মানে চুল ওঠা, বুক ধরপর করা, স্কিন ডিজিজ, তলপেটে যন্ত্রণা। আমার কাছে সে মানে তোমার এখান থেকে প্রোগ্রামের পর একজন এসছে, একটা মেয়ে
30 বছর বয়স একটা বাচ্চা আছে, সে তার নাভি দিয়ে না র্যাশ বেরোচ্ছে, আচ্ছা, হাতে পায়ে তলায় জ্বালা। মানে ওই জ্বালাবান টাইপের উঠেছে। হ্যাঁ, মানে এই তো বলছে এই সিমটম। হুম সবাই বলছে দাদা আমি একটা একটু ভালো হচ্ছে দুদিন, তো আবার একটা অন্য কোনো কিছু না কিছু সারা বছর। ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার রিপোর্ট করাচ্ছে, কিচ্ছু নেই, এ হচ্ছেই। একজনের স্কুল রয়েছে, এক ভদ্রমহিলার, প্রায় 500-700 পড়ে, সকাল বিকেল মিলিয়ে মর্নিং ডেতে, বড় স্কুল আর কি। তার হাজব্যান্ড মারা গেছেন, তাকে এবং তার মেয়েকে বান মেরে মানে স্কুলটাকে হাতাবার জন্য। আচ্ছা, সেই ভদ্রমহিলাকে কি বলবো, 52 বছর বয়স, দেখলে মনে হবে 82 বছর বয়স, এখন অনেক সুস্থ সে রীতিমতো। তো বলছি না যে আজকের দিনে যা কিছু হচ্ছে, যদি কোনো যেই তান্ত্রিক হোক না কেন, সবাই কাজ জানে, সবাই সাধনা করে, আমি কাউকেই বলবো না, সবাই কাজ জানে, কেউ কাজ জানে না নয়, একদম নয়, সবাই কাজ করে, চেষ্টা তো করে নিশ্চয়ই সবাই, সব ডাক্তার সমান নয় যেমন। তো আমি বলবো যে এই যে ধরুন আমরা যে কাজ করছি, কাজ যদি সঠিক ক্রিয়া করা যায়, এবং আমি সবাইকে একটা কথা বলি, আমি তোমার পডকাস্টের দরুন আমি আজকে বলতে চাই। অনেক ক্লায়েন্ট না ফোন করে, জানো তো, ফোন করে বলে দাদা এই ব্যাপার আমার একটা বশীকরণ করতে হবে, বা আমার এই কাজের জায়গায় এটা করে দিতে হবে। আমি সবাইকেই বলি যে দেখো, তোমার হরোস্কোপটা দেখা খুব জরুরি, হুম ঠিক আছে, কিন্তু ওরা ভাবে না না আপনি কাজটা করে দিন, কিন্তু এরা কেউ জানে না, বুঝতে চায় না যে আজকে আমি একটা কনসালটেশন ফিস দিয়ে যে আমি দেখাতে চাইছি না, এটা কীরকম হচ্ছে না তো, সেই ডাক্তার না দেখিয়ে বলে দোকান থেকে ওষুধ খেয়ে সারানো, এই চক্করে। কারণ আজকে যেই মানে কারোর হরোস্কোপটা আমার সামনে পড়বে, আমি কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এটা যেমন ডাক্তার টেস্ট করতে দেয় কোনো, আমি পরিষ্কার হয়ে যাবো কোথা থেকে কী হচ্ছে। এই যে বশীকরণ করতে যাবো, মায়াঙে বশীকরণ করে দিন, মায়াং তন্ত্রে, এই তন্ত্রে মায়াং, আরে বাবা তোমার হরোস্কোপে দেখো না কোন প্ল্যানেটটা পাওয়ারফুল আছে। আমরা তো যে তন্ত্রেই যাই, কোনো না কোনো দেবীর তো দৌড় ধরতে হয়। হুম সে আমি মায়াং তন্ত্রের মন্ত্র বলি, চাই কামাখ্যা তন্ত্রের মন্ত্র বলি, চাই তারাপীঠ তন্ত্রের মন্ত্র বলি, কিন্তু একটা তো দেবীর দৌড় ধরতে হয়। তোমার ওই হরোস্কোপের মধ্যে আমি দেখতে পাবো যে কোন প্ল্যানেটটা পাওয়ারফুল আছে, সেই দেবীর দৌড় ধরে যদি আমি কাজ করি, সে তো ভয়ঙ্কর ভালো কাছে দেবে। হুম না আপনি এমনি করে দিন, হরোস্কোপ দেখার দরকার নেই, যার নেই নেই আলাদা কথা, তার ছবি নিয়ে আমরা মানে তন্ত্র মতে দেখি, কিন্তু যারা আছে না করে দিন, ওরমভাবেই করে দিন, এতে কি হবে, তুমি কাজ এ হবে না। এবার দ্বিতীয় কথা, আর একটা জিনিস আমি মানে বলি, যে কারোর হরোস্কোপে যদি দেখা যায় না যে কোনো খারাপ যোগ রয়েছে, কিন্তু সে এমনি কাজ করালো, কিন্তু কাজ হতে চাইছে না, কিন্তু যখনই দেখা যায়, আমি দেখেছি এটা প্রমাণিত, যে যেই হরোস্কোপ খুললুম দেখলো মাঙ্গলিক, নাহলে কালসর্প, নাহলে কোনো না কোনো যোগ রয়েছে, ওই জায়গাটাকে ঠিক না করে প্রেম বারে বারে কেটে যাচ্ছে, হুম যতবার জীবনে প্রেম আসছে কেটে যাচ্ছে। আমি তাকে বললাম তোমার হরোস্কোপটা দাও, তোমার 5th হাউস 5th লট খারাপ আছে, ডিস্টার্ব আছে। বলছে আমি অনেকবার কাজ করেছি, কাজ হয়নি। যেই হরোস্কোপ বেরোলো 5th হাউস 5th লট ডিস্টার্ব, তুমি ওই জায়গাটা মেরামতি করো, তুমি এখানে যতই বশীকরণ করো কিচ্ছু হবে না, হুম ওটা করে এটা করো, অটোমেটিক তুমি কাজ পাবে। কাজ কেন পাবে না? কিন্তু সেই জায়গাটা না করে আমার প্রমোশন হচ্ছে না, আমার চাকরির জায়গায়, আরে তোমার দেখো কর্মস্থান দশমপতি কী পজিশনে রয়েছে, এগুলো অনেকেই কিন্তু মানে করতে চায় না। আমি বলি যে দেখুন এটা করে চলো, আরও অনেক কিছু বেরোবে, যেমন কি ডাক্তার দেখলো পড়তে গিয়ে যেই টেস্ট করা হলো আরও 4খানি বেরিয়ে গেল, প্রেশার, সুগার, তো এরকমই। হুম এটা সবাইকে আমি বলি, আপনারা যাদের জন্ম সব ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, অবশ্যই জন্মছক হরোস্কোপ দেখে কাজ করুন। আপনাকে দ্বিতীয়বার ওই 4 জায়গায় যেতে হবে না, যার কাছেই যান, এরমভাবে করবেন, নিশ্চয়ই আপনি কাজ পাবেন। আচ্ছা, শেষ আমি জিজ্ঞেস করব, তার আগে একটা কথা বলি, যেহেতু অ্যাস্ট্রোলজির কথা উঠলো, প্লাস তন্ত্রের কথাও হচ্ছে, এই শুধু বান মারা বা এই এই বিষয়গুলো ছাড়া আর কি ধরনের মানুষের এখন প্রবলেম হচ্ছে? বান মারাটা অ্যাকচুয়ালি প্রবলেম সব রকম হচ্ছে, কারোর বিয়ে হতে চাইছে না, তো কারোর ব্যবসায় ক্ষতি হচ্ছে, মানে সবই কি এই বান মারার মাধ্যমেই করছে? এখন না এটাই, আরো? এখন এইভাবেই মানুষকে ক্ষতি করতে চাইছে। আগে নানা রকম ছিল, আগে কেউ শ্মশানে কিছু পুঁতে দিল, হ্যাঁ কিছু ছড়িয়ে দিল,
এখন আর এই কনসেপ্টে কেউ যাচ্ছে না, এখন ডিরেক্ট চালান। সব সময় কি এই যে বান মারে লোকে, মানে যারা মারছে তারা কি কোনো তান্ত্রিককে দিয়েই মারে, না আগেকার দিনে হতো না যে অনেকে নিজেরাও পারে বা এরকম কিছু? এই তান্ত্রিক ছাড়া হয়? তান্ত্রিককে দিয়েই। কোনো না কোনো তন্ত্র দিয়েই করতে হয় এগুলো। অনেক অনেক মানে কি বলবো, আমি প্রত্যেক দিন যত ফোন আসে, আর ম্যাক্সিমাম এখন কি বলবো, এই পডকাস্টের এই চ্যানেলের মাধ্যমেই বলছি, প্রচুর পরিমাণে এখন দেখা যাচ্ছে ফোন আসছে যে 18 বছরের মেয়ে, 12 বছরের ছেলে মারা যাচ্ছে অন্যজনের সঙ্গে। হ্যাঁ, বাড়িতে বন্ধু বান্ধব আসে, তার সঙ্গে বেশি নয় 10টা বাড়ি আশেপাশে গিয়ে ওখানে থাকছে, বেরিয়ে যাচ্ছে, বলছে আমি যাবো না। কি বলবে এদের? প্রত্যেক দিন আমার অন্তত 2টো ফোন আসেই এরকম, যে বলছে দাদা এরকম 12 বছরের ছেলে, একটা 8 বছরের মেয়ে চলে গেছে, ওকে যেভাবে কী করে মানুষ করব। এই জিনিসটা এখন খুব চলছে, এই জিনিসটা ওই এক্সট্রা অ্যাফেয়ারটা হচ্ছে এখন ফ্যাশন। লাস্ট আমার মানে বিষয়ে জানার যে আপনি লাস্ট টাইম মায়াঙ্গে গেছিলেন, তারপর আমাদের পডকাস্টে গেছিলেন, এসেছিলেন, তারপর আবার গেছিলেন, তারপর অনেকবার অনেকবার, হ্যাঁ মাসে ওটাই 3বার বলছি। করে। হ্যাঁ তো অনেকবার গেছিলেন। তো এই এই মানে পডকাস্টটা করার পর, লাস্ট পডকাস্টটা করার পর এখন যে আপনি আজকে এলেন, এখন কি নতুন কিছু দেখলেন বা নতুন কোনো অভিজ্ঞতা হলো যেটা আপনি শেয়ার করবেন? মানে আগের বার এসে অনেক কিছু বলেছিলেন, বাট এইবার কি আলাদা কিছু অভিজ্ঞতা হলো যেটা শেয়ার কোথায়? করার মতো? মায়াঙে? হ্যাঁ। মায়াঙে আরও অনেক কিছু পেয়েছি, হুম। অনেক কিছু পেয়েছি। এবং এই তন্ত্রবিদ্যা, তন্ত্রশিক্ষা না, আগেকার দিনে যেমন ছিল গুরুর কাছে পড়ে থাকুন, ওই আজকে লাল কাপড় পরলুম কালকে মন্ত্র পড়বো, এটা আগেও ছিল না, এখনও নেই। কিন্তু তো একটা জিনিস আছে, ওখানে আমি কিছু জিনিস পেয়েছি, এবং আরও যত দিনের পর দিন ভেতরের দিকে যাচ্ছি আরও অনেক কিছু পাচ্ছি। ওই তো বলছি যে মানে আমার চ্যানেল যারা দেখে, আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলো, আমি তো এবার লাইভ, আমি এবার হয়েছে যে অনেকেই বলেছে যে দাদা কি বলছেন, আপনি যান না কি, হ্যান ত্যান নানা রকম। আমি ওই জন্য এবারে ডিসাইড করেছি যে এবার আমি ওখান থেকে লাইভ টেলিকাস্ট করব, বা অনেক কিছু এমন এমন কিছু জিনিস আমি ওখানে করব, যারা আমার ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম ফলো করে তারা দেখতে পাবে, তারা অন্তত এইটুকুনি বলবে। এবং ওটা এটা নেক্সট টাইম এসে তোমার চ্যানেলেও কিন্তু সেটাকে আমি দেখাবো, দেবো তোমাকে দেখানোর জন্য, যাতে মানুষ বুঝতে পারে। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি তোমায় বলছি, মায়াঙে রোগ ভালো খুব হয়। রোগ ভালো করার অনেক ওষুধ আছে। মানে গাছের যে ওষুধ ওইগুলো প্রচণ্ড, বিশেষ করে মানে তোমায় কি বলবো, তা বলে হ্যাঁ এই নয় যে ক্যান্সার ভালো হয়ে যাবে বা এসবে যে যাচ্ছি না, কিন্তু অনেক রকম রোগের, সাধারণ যে রোগগুলো হয়, হ্যাঁ অনেক রকম রোগের কিন্তু ওষুধ ওখানে পাওয়া যায়, অনেক অনেক রকম। আচ্ছা, এবং সেগুলো একদম মানে আয়ুর্বেদিক টাইপের যেগুলো, অনেক 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 গাছগাছড়ার জিনিস এমন কিছু আছে যেগুলো আমি তো বলছি এখনও যে আমাকে এখনও হয়তো আরও জানতে হবে। আরও জানতে হবে। আমরা তো এতকাল ধরে গল্প শুনে এসেছি মায়াং একটা, এই গল্পটা অত তাড়াতাড়ি শেষ হবে না, চলবে। আপনি এই জানাটা কন্টিনিউ রাখুন, আমরাও এখানে শোনার জন্য রেডি আছি। আমরা আজকেও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, যেখানে এই পডকাস্টটা আমার মনে হয় অনেকটা সতর্কতামূলক পডকাস্ট হলো। আগেরবার আমরা অনেক কিছু মায়াং নিয়ে জেনেছিলাম, তবে এই পডকাস্টটা অনেকটা আপনি সতর্ক করলেন যে যে ধরনের কাজ হচ্ছে তার থেকে সাবধান থাকা। আমার কাছে এরকম লোক আসছে এখন, মানে তারা হয়তো ভাবছে যে কোনো জমি জায়গা নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে কোনো অশান্তি হচ্ছে, আগে থেকে প্রোটেকশন দিয়ে দিন যাতে আমাকে কেউ, এরকম হয়? হ্যাঁ। আচ্ছা, মানে প্রোটেকশনটা কি হয়, করা যায় এরকমভাবে? আচ্ছা। আমার কাছে কিছু মানুষ আসছে এখন
যারা আগে থেকে প্রোটেকশন নিতে চাইছে, আচ্ছা। বা সে হয়তো দেখলো যে তার বন্ধুর এরম হয়েছে, হুম। সে এসে বললো দাদা আমার বিজনেস আছে, আপনি আমাকে আগে গার্ড দিয়ে দিন। আমি চাই না একটা জিনিস ধসে গেলে না তাকে তুলতে অনেক টাইম লাগে। হুম। অনেকে আসছে যে আমার নিজেকে গার্ড দিয়ে দিন, অনেক মায়েরা আসছে যে আমার ছেলে মেয়ে আসছে, আপনি এক কাজ করুন গোটা পরিবারটাকে গার্ড করে দিন। আমরা চাই না, কারণ আমাদের সম্পত্তি আছে বা এই আছে, আমাদের মধ্যে বচসা চলছে জমি জায়গা নিয়ে কি এই নিয়ে আগে থেকে। আমি তো বললাম যে মুম্বাই থেকে যিনি এসছেন তার দুজন তো করছেন, তার 8 বছরের ছেলে বলছে না দাদা দিয়ে রাখুন, কারণ এখন বাচ্চাদেরকেও কিন্তু ছেলে কথা বলছে। থ্যাংক ইউ। আমরা আজকে অনেক কিছু আলোচনা করলাম, যেটা বলছিলাম খুবই ভালো লাগলো। আশা করছি আমরা আবার বসবো। একদম আশা কেন, বসবই। একদম একদম। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি। থ্যাংক থ্যাংক ইউ।